শপিং করার জন্য আজকে ইমরানকে পাঠিয়েছে তার মা সুপিয়া বেগম। কারণ সানজিদা আর ইরা মেয়ে দুটোকে একা ছাড়তে চান না। ইমরান অফিসে যাওয়া রেখে আগে দুজনকে শপিংয়ে নিয়ে যাচ্ছে। মায়ের আদেশ বলে কথা। গাড়ির গতি স্বাভাবিক চলছে। ফ্রন্ট সিটে বসে আছে ইমরান। স্টিয়ারিংয়ে এক হাত রেখে বেশ দক্ষতার সাথেই গাড়ি চালাচ্ছে। রাতের বৃষ্টি হওয়ার পরেও যেন গরমের তীব্রতা কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। ব্যাক সিটে বসে থাকা সানজিদা আর ইরা এটা ওটা গল্প করেই যাচ্ছে। মুখে যেন তালা নামক জিনিসটা নেই। ইমরান সামনে থাকা আয়নায় হাত রেখে সোজা করে নিল। হ্যাঁ, সোজা করে নিল, কিন্তু সানজিদার সোজাসুজি। আয়নাতে চোখ রাখলেই সানজিদার ঘন পল্লব বিশিষ্ট আঁখি যুগল দেখা যাচ্ছে। এই মুখ তো কত আগেই বন্দি করেছে মনের আয়নায়। শুধু হাজার দেখলেও তৃষ্ণা নিবারণের জো নেই। এমনটা আসলে কেন হয়? ভালোবাসে বলে? ভালোবাসার মানুষকে ভালোবাসার ওপর অনুভূতি ও চেয়ে থাকার তীব্র ইচ্ছা মৃত্যুর আগ পর্যন্ত কমে যায় না। এ এক অদ্ভুত নীলাময় খেলা। গাড়িটা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ল। দুপাশে সারি সারি শোরুম, কাচের দেওয়ালে ঝলমলে আলো। দূর থেকেই যেন উৎসবের আমেজ। ইমরান গাড়িটা পার্কিংয়ে ঢুকিয়ে ইঞ্জিন বন্ধ করতেই সানজিদা আর ইরা দুজনেই হালকা উত্তেজনায় একে অপরের দিকে তাকালো। সানজিদা দরজায় হাত দিয়েছে খোলার জন্য, তখনই দরজা আপনা আপনি খুলে গেল। অবাক হয়ে চোখ তুলে সামনে তাকিয়ে দেখলো ইমরান দরজা খুলে দাঁড়িয়ে আছে। চোখে সানগ্লাস, মেরুন রঙের টি-শার্ট পরিহিত। মেরুন রঙে বেশ মানিয়েছে ইমরানকে। না চাইতেও এক দৃষ্টিতে তাকিয়ে রইল সানজিদা। সানজিদার এমন কাজে ইমরান হালকা কেশে সানজিদাকে হুঁশে আনার চেষ্টা করলো। সানজিদাও বেশ বিব্রত বোধ ও আর লজ্জা মাথায় নুয়ে বের হয়ে ইরার পাশে গিয়ে দাঁড়ালো। এই মানুষটাকে দেখে আজকাল খুব ইচ্ছে হয় শুধু তাকিয়েই থাকতে। সানজিদা নিজের মনকে কয়েকটা গালি দিয়ে হাঁটা ধরল ইরার সাথে। ইমরান মুচকি হাসি দিয়ে পেছনে পেছনে গেল। শপিং মলের স্বয়ংক্রিয় কাচের দরজাটা খুলতেই শীতল এসির বাতাস এসে গরমে ক্লান্ত শরীর জুড়িয়ে দিল। ভেতরে ঢুকেই চোখ ঝলসে যাওয়ার মতো আলোর ঝলকানি। মেঝেতে সাদা মার্বেলের ওপরে লাইটের প্রতিফলন যেন ছোট ছোট তারার মতো ছড়িয়ে আছে। চারপাশে মানুষের গুঞ্জন। কেউ দাম জিজ্ঞেস করছে, কেউ ট্রায়াল রুমের সামনে লাইনে দাঁড়িয়ে, কেউ আবার নতুন কালেকশনের সামনে ছবি তুলছে। প্রথমেই তারা ঢুকলো একটা বড় পোশাকের শোরুমে। সারি সারি র্যাকে সাজানো শাড়ি, থ্রি পিস, গাউন। রঙের বাহারে চোখ জুড়িয়ে যায়। গাঢ় নীলের ওপরে রূপালি কাজ, হালকা পিচের ওপরে সূক্ষ্ম ফুলের নকশা, লাল জামদানি থেকে শুরু করে প্যালেস্ট শেডের আধুনিক ডিজাইন। প্রত্যেকটা শাড়ি যেন আ- আলাদা আভিজাত্যের প্রতীক বহন করে। হঠাৎ চোখ গেল এক তাঁতের শাড়ির ওপরে। আকর্ষণ যেন সেখানেই আটকে গেল। হাতে নিয়ে দাম দেখে চম্বুকের ন্যায় আটকে রইল। তড়িঘড়ি করে শাড়িটা থেকে হাত সরিয়ে নিয়ে থ্রি পিচের দিকে এগোলো। ইরা ওর পছন্দ মতো খুঁজে চলেছে, আর সানজিদাও তার অর্থ অনুযায়ী। সে এখানে আসার পর থেকে ৩টে টিউশনি নিয়েছে। এতে করে পড়ালেখা ও নিজের খরচ বেশ স্বাচ্ছন্দ্যে চলে যায়। খাবার খরচ সানজিদা দিতে চেয়েছে বহুবার, কিন্তু সুপিয়া বেগমের রাগ অভিমানের পাল্লায় আর সেটা দেওয়া হয় না। তার কথা, মেয়ে হিসাবে যখন আঁকড়ে ধরেছে, তাহলে খাওয়ার খরচ দিয়ে থাকতে হলে যেন দূরে চলে যায়। ইরা একটা হালকা ল্যাভেন্ডার রঙের ড্রেস তুলে আয়নার সামনে ধরতেই সানজিদা মুচকি হেসে বলল, এটা তোমার উপরে দারুণ মানাবে, একবার পরে দেখো। ইমরান একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে অফিসের মেইল চেক করছিল, কিন্তু মাঝে মধ্যে চোখ তুলে দুইজনের উৎসাহ ভরা মুখ দেখছিল। তাদের হাসি, খুনসুটি সবকিছু দেখে তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। তারপর তারা গেল জুতার সেকশনে। কাচের তাকের ভেতরে সাজানো হাই হিল, স্যান্ডেল, স্নিকার্স আর ঝকঝকে আলোয় আরো আকর্ষণীয়। এরা একটা হালকা সোনালি হিল পায়ে গলিয়ে হাঁটতেই
টুকটুক শব্দে মেঝে কেঁপে উঠল। সানজিদা আবার আরামদায়ক জুতো পছন্দ করে, বেশ উঁচু না আবার বেশ নিচুও না, মাঝামাঝি সাইজের। মাপ অনুযায়ী নিয়ে নিল দুজনেই। দাঁড়াও, আমার কথাটা শোনো, তুমি আমাকে ভুল বুঝছো। রিমের পেছনে যেতে যেতে কথাগুলো বলল নির্ঝর, কিন্তু কোনো পাত্তাই দিল না রিম। এমন আচরণের পর রিমের আর নির্ঝরকে দেখতেই ইচ্ছে করছে না। হঠাৎ করেই সামনে এসে দাঁড়ালো। এমনি নির্ঝরকে দেখলে এখন আতঙ্ক লাগছে। আমার কথাটা শোনো, তুমি যা ভাবছো আমি এরকম নই। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বিশ্বাস করো। আমার এমন কোনো উদ্দেশ্য বা চাওয়া ছিল না। আমি শুধু, প্লিজ আপনি চুপ করুন তো। এত হ্যাংলা কেন আপনি? এত কিছুর পরেও আপনি আমার কাছে আসছেন? নিজেকে কি মনে করেন, খুব বড় মাস্তান? তুমি যেমনটা করছেন, মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয় জানেন না? আর একবার কথা বলতে আসলে আমি কমপ্লেন করব, বলেই চলে গেল রিম। পেছনে নির্ঝর বলা বনে গেল। সে কি করতে চায় আর কি হতে চায়, ভাগ্য আসলে নিয়ে আছে। রাইসাকে নির্ঝরের বিষয়টা বললেও ফাহিমের বিষয় কিছুই বলেনি। দুই বান্ধবী বসে আছে। রাইসার সামনে চোখ রাখতেই দেখলো একটা মহিলা তার মেয়েকে নিয়ে এসেছে। স্কুল ছুটি হয়েছে। মেয়েটা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরলো। তার মাও কত আবেশে জড়িয়ে নিল। ওড়নার আঁচল দিতেই মেয়ের চোখে মুখের ঘাম মুছে দিয়ে কপালে একটা চুমু খেলো। মেয়ের পিঠ থেকে ভারী বইয়ের ব্যাগখানা নিজের হাতে তুলে নিল। এটাই মা, সন্তানের ভার সইতে কষ্ট হবে বলে নিজের হাতে তুলে নিল। রাইসার চোখ থেকে অগোচরেই পানি পড়ল। তার তো মা নেই, এইসব কষ্টের কথা বলার মতো মানুষও তার নেই। কাকে বলবে জীবনের গল্প? সে নিজেও গুছিয়ে কথা বলতে পারে না। নিজের ভেতরের কষ্ট জমাট বেঁধে ক্ষয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাইসা, তুমি কাঁদছো? রিমের কথায় রাইসা চটজলদি চোখের কোণে থাকা অশ্রুটুকু মুছে নিল, যেন কষ্ট কাউকে দেখানো একটা অপরাধ। না, আসলে চোখের উপরে গাছ থেকে কিছু একটা পড়েছে মনে হয়, তাই পানি বের হচ্ছে। রাইসা খানিকক্ষণ আবারও সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইল নিষ্পলক। মানুষ বেঁচে থাকে জীবনের সাথে যুদ্ধ করে, যুদ্ধে জয়ী হতে পারলে তুমি হিমালয় শৃঙ্গ, আর না জিততে পারলে তুমি প্রশান্ত মহাসাগরের শেষ গভীরতা, যাকে ধরা-ছোঁয়ার সাধ্য নেই। মানুষ এক জীবনে কত কিছু অতিক্রম করে। একটা খাতা লিখতে লিখতে একদিন শেষ হয়ে যায়, কলমের কালিও শুকিয়ে যায়, এভাবেই জীবনের বাতিও নিভে যাবে। অন্ধকার পরিবেশ পুরো বাড়ি জুড়ে। সানজিদা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। ইমরান গিয়ে পাশেই দাঁড়ালো। এত রাতে এভাবে ছাদে একা থাকা তোমার পক্ষে মোটেও ঠিক নয়, ভেবেচিন্তে কাজ করিও তো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি স্মৃতিচারণ করছেন মিস? সানজিদা পাশ ফিরে ইমরানের দিকে তাকালো এক পলক, পরপরই চোখ ফিরিয়ে আগের মতোই সোজা হলো। কাট কাট গলায় বলল, আপনি এখানে কি করছেন? আমি কি স্মৃতিচারণ করব? এমন কোনো স্মৃতি আমার নেই যে বসে বসে সেটা নিয়ে ভেবে দিন পার করব। আপনার অঢেল সময় থাকলে আপনি বসে এই সব কাজ করতে পারেন। সানজিদার কাছ থেকে এমন উত্তর আশা করেছিল, কারণ ইমরান জানে সানজিদা কেমন। কয়েক বছর আগে যখন তেড়া তেড়া কথা বলতে পেরেছিল সেখানে, এখন তো বয়স ও বুদ্ধি দুটোর তুলনায় বেশ এগিয়ে গেছে। এমন উত্তরই আশাজনক। তুমি কিন্তু একটু পরিবর্তন হওনি আগের থেকে, তোমার কথার ঝাঁজ বেশ ঝাঁঝালো। তবে ব্যাপার না, মিষ্টির থেকে ঝাল বিষয়টা আমি বেশি উপভোগ করি। ইমরানের কথায় সানজিদা ভুরু কুঁচকালো। অন্ধকারে ঠিক বোঝা না গেলেও তার চোখের দৃষ্টি যেন আরো ধারালো হয়ে উঠল। আপনার উপভোগের বিষয় আমি নই মিস্টার ইমরান, তাই এই সব মন্তব্য নিজের কাছেই রাখেন, ভালো হয়। কথাটা বলে সে আবারও আকাশের দিকে তাকালো। আজ আকাশে চাঁদ নেই, শুধু মেঘের ভেলা আর দূরের কয়েকটা তারার ক্ষীণ আলো। বাতাস হালকা শীতলতা দুজনেই শীতল করে দিল। পাশ থেকে একটা শপিং ব্যাগ সানজিদার দিকে ঠেলে দিল। সানজিদা অবাক হয়ে তাকিয়ে রইল। ইমরান নিজে থেকে বলে উঠল, এটা তোমার জন্য। কি এটা?
আর আমার জন্য কেন এনেছেন? আমি আপনার থেকে কোনো কিছু নিতে পারবো না। আজব তো, কেউ কিছু দিলে নিতে হয় মিস, এটা ভদ্রতা। আপনি মনে হয় জানেন না। ঘড়িতে বাজে 7:15। সেই 7টা থেকে বসে আছে রাইসা। ঘড়ির সময় চলেছে কিন্তু তার সময় যেন থেমে গেছে। হবে না কেন? তেজের ঘরে বসে আছে, তাও টেবিলের উপরে বই খাতা নিয়ে। বুকের ভেতরে মেঘের গুড়ুম গুড়ুম শব্দে তোলপাড় হচ্ছে। তাকে পড়াবে বলেছিল। রাইসা বেশ অস্বস্তিতে পড়েছে মনে মনে। একটা কথাই ভাবছে, মেয়ে টিউটরের কথা বলেছিল, সেটাই উত্তম ছিল। পরে নিজেই পড়াবে বলে ঠিক করেছে। তেজ অফিস থেকে এসে বই খাতা নিয়ে তার রুমে আসতে বলেছিল। রাইসা নিরুপায় হয়ে গুটি গুটি পায়ে এসেছে। পড়ালেখা যাও একটু জানে, সেটাও যেন হযবরল হয়ে গেছে। তেজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সাদা শার্ট পরে আছে। ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। বুকের কাছে 2টা বোতাম খোলা আছে। সেটাই লাগাতে লাগাতে রাইসার দিকে এগিয়ে আসলো। তেজ কখনো শর্ট গেঞ্জি পরে না, সবসময় শার্ট ও নিজেকে স্বাভাবিক মনে করে। রাইসা বেশ বইয়ের ওপরেই কাভার পেজ কেমন করে ধরে আছে, যেন এখান থেকে ছুটে যেতে পারলেই সে বাঁচে। তেজ গম্ভীর কণ্ঠে বলল, বই বের করো। রাইসা পড়ে গেছে বিপাকে। সে কি বই বের করবে? অবশেষে ছোট মুখখানা খুলে বলল, জি, কোন বই? তেজ রাইসার দিকে তাকিয়ে বলল, কোন বিষয় বেশি প্রবলেম সেটা বের করো। রাইসার হাত কাঁপছে ভীষণভাবে, তাও নিজেকে সামলাতে সামলাতে হিসাব বিজ্ঞান বইটা বের করলো। সব একটু একটু পারলেও এই হিসাব বিজ্ঞানে শুধু কাঁচা বললেই ভুল হবে, পুরাই কাঁচকলা। শুধু যে রাইসা এমনটা তা নয়, অধিকাংশ 90% কমার্সের স্টুডেন্টই এই হিসাব বিজ্ঞানে দুর্বল। এটাকে ভয়াবহ আকার ভয় পায়। তেজ চেয়ারটা টেনে রাইসার সামনে বসলো। বইটা তার হাত থেকে নিয়ে কয়েক পাতা উল্টে দেখলো। তারপর শান্ত গলায় বলল, হিসাব বিজ্ঞান এত ভয়ের কিছু না। তুমি ভয় পাও বললেই কঠিন লাগে। রাইসা নিচের দিকে তাকিয়ে রইল। তার আঙ্গুলগুলো এখনো কাঁপছে। বুকের ভেতরে ধকধক শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছে। তেজ খাতা খুলে একটা অঙ্ক লিখে দিল। এরপর রাইসার দিকে খাতা এগিয়ে দিয়ে বলল, এইটা করো। রাইসা খাতার দিকে তাকিয়ে রইল, মাথা কাজ করছে না। সংখ্যাগুলো যেন চোখের সামনে নাচছে। তেজ ভুরু কুঁচকে বলল, কি হলো, শুরু করো। রাইসা কাঁপা কাঁপা হাতে কলম তুলে নিল। কি লিখবে? হাতের কাঁপুনিতে টেবিলে ভূমিকম্প চলছে। তেজ অবাক হলো, এই মেয়ে এত প্রকার ভীতিও কেন? রাইসা কিছু বলতেও পারছে না। এটাকে ভয় বললে অস্বস্তি বলে। অনেকেই এমন নার্ভাস হয়ে পড়ে। এটা কোনো সাধারণ বিষয় কিছু নয়। কি সমস্যা, কাঁপাকাঁপি করছো কেন? একটা কলম ধরে লিখতেও এই অবস্থা করে ফেলেছো, যেন তোমাকে মৃত্যুদণ্ডের আগে কিছু করতে বলা হয়েছে। একটা সামান্য অঙ্ক করতে দিয়েছি, এখানে এই রকম করার কি আছে? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? রাইসা থামলো। কলমটা হাত থেকে পড়ে গেছে টেবিলে। গড়াতে গড়াতে একেবারেই নিচেই পড়লো। আটকাতে চেয়েও পারল না। যে তাকে মানতেই পারেনি স্ত্রী হিসাবে, তার আগে পিছে ঘুরতে স্পষ্ট বারণ করেছে নিজেই। তার ঘরে আজ সে বসে আছে তার কাছে পড়ার জন্য। রাইসা হেলে কলম তুলতে নিলে তেজ বাধা দিয়ে বলে, স্টপ, তুমি তুমি বসো। রাইসা সেই মতো বসে থাকলো। তেজ উঠে সেই কলমে হাত নিল। তারপর রাইসার বসা চেয়ারের সাথে নিজের চেয়ার টেনে এনে বসলো। এতে করে রাইসা হকচকিয়ে গেল আর দুর্বল হয়ে পড়েছে। বুলের ভেতরে বুকের ভিতরে এত জোরে জোরে ধড়াস করছে, যেন এখনই হৃদস্পন্দন খুলে হাতে চলে আসবে। এরকম হলে বুকের ব্যথাটাও বেড়ে যায়। তেজ কলম খাতার ওপরে রেখে রাইসার দিকে তাকিয়ে বলল, এইদিকে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলেই অঙ্ক শুরু থেকে বুঝিয়ে দিচ্ছে। আর রাইসা শুধু দেখেই যাচ্ছে। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। যা শুনছে তার সাথে সাথে যা পূর্বের জানা ছিল সেগুলোও যেন বেরিয়ে যাচ্ছে। তেজ রাইসাকে বুঝে দেওয়ার পর
তার থেকে কোনো রেসপন্স পাচ্ছে না। তার দিকে তাকালো, দেখলো মেয়েটা ভীষণ নার্ভাস হয়ে আছে। গ্রামের একরত্তি মেয়ে, ছেলে মেয়েদের সাথে চলাফেরা নেই, আর তার উপরে জীবনের এত বড় একটা দুর্ঘটনা খুব সহজেই মেনে নেওয়া যেন এক দুর্বিষহ। তাও পথটা সহজ হতো যদি তেজ তাকে মেনে নিত। স্বাভাবিক এক দম্পতির মতো তাদের জীবন চলতো। রাইসা হঠাৎই সামনে চোখ তুলে তাকালো। তার গালে হাত রেখে তেজ খুব কাছে এসেছে। ভয় পাচ্ছ? রাইসা আমতা আমতা করে বলল। জি জি। তেজ হালকা হাসলো, এরপর রাইসার গালে রাখা হাতটা আলতো করে ধরে রেখেই বলল, ইউ আর জাস্ট এ লিটল গার্ল। এরকম ভয় পাওয়ার কি আছে? আই এম নট এ রাক্ষস। তোমাকে খেয়ে ফেলবো না, আগেই বলেছি। এভাবে দূরত্ব বজায় রাখার কোনো দরকার নেই। আর কাপাকাপি করলে তোমারই সমস্যা। এখন থেকে নিজেকে স্ট্রং করো, কারণ তোমাকে আমার কাছেই আসতে হবে, পড়তে হবে। তাই যত আগে নিজের ভয় কাটাতে পারবে সেটাই তোমার জন্য ভালো। আর কোন সাবজেক্টে কি সমস্যা আমাকে মুখ ফুটে বলতে হবে। আমি তোমাকে বুঝিয়ে দিব, লজ্জা পাওয়ারও কিছু নেই। চলো, যেটা দিয়েছি সেটা বোঝো। এতগুলো কথা শুনে রাইসা মুখের ভাষা ভুলে গেল। ভূতের মুখে রাম নাম। সে নিজেই হুঙ্কার দিয়ে চলে যেতে বলে সে নিজেই বলছে তাকে ভয় পাওয়ার কিছুই নেই, আর না খেয়ে ফেলবে সে। রাইসার গাল থেকে হাতটা সরিয়ে আবারও পুনরায় বোঝাতে লাগলো, বুঝেছ? রাইসা বেশ লজ্জায় পড়ে গেল। প্রথম দিকে বুঝলেও শেষের ক্যালকুলেশন বুঝতে পারল না। নিজেই হেলে বোঝার চেষ্টা করলো। কপালের কিছু চুল বেরিয়ে এসে সামনে পড়তেই বিরক্ত নিয়ে হাত বাড়িয়ে গুছতে নিবে। চুলে হাত লাগানোর পূর্বেই তেজ ছোঁ মেরে রাইসার হাত আটকে দিয়ে বলল, তুমি পড়ো, আমি এদিকে দেখছি। বলেই নিজের হাতে চুলগুলো ওড়নার ভেতরে কানের পিঠে জড়িয়ে দিল। রাইসাকে দেখতে দেখতে মনে মনে সে বলে উঠল, তোমার কাজ তুমি করবে, আর তোমাকে সামলানোর জন্য আমি আছি। কদম ফুলে বসিবে ভ্রমর, পাইবে না সেই স্বাদ। তোমার স্বাদ আমার মাঝে নিয়ে কবেই তোমাকে করেছি বিষাদ। তুমি আলপনার মতোই ছিলে, কিন্তু নিজের হাতে মুছিয়ে নিজের মধ্যে আঁকিয়েছ আগেই। রাইসা অতীব চেষ্টায় নিজেকে স্বাভাবিক করতে বেশ কিছুক্ষণ সক্ষম হলো, কিন্তু বুঝতে পারছে না। তেজ আবারও বইয়ের দিকে তাকিয়ে বলল, না বুঝলে লজ্জা করবে না। যতবার বুঝতে পারবে না ততবারই আমাকে বলবে। তুমি যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ আমিও বুঝবো না। যদি বোঝাতে বোঝাতে বৃদ্ধ বয়সে এসে যাই, তাও আমার কিছুই যায় আসে না। রাইসা যেন অদ্ভুত কিছু শুনে ফেলেছে। তড়িৎ বেগে তাকালো তেজের দিকে। চোখ মুখে না রাগের ছাপ, না বিরক্তি, কেবলই এক নীরব ভাষা মুখে আঁকা। কি বললাম বুঝেছ? তেজের বাক্য রাইসার মাথায় নাড়ালো। দরজায় নক করলো মার্জিয়া। ডাকতে এসেছে দুজনকেই। ভাইয়া খেতে ডেকেছে নিচে। তেজ স্বাভাবিকভাবেই বলল, তোরা খেয়ে শুয়ে পড়, পড়া শেষ হতে টাইম লাগবে। কিন্তু আম্মু। তেজ একটু জোরেই বলল, এক কথা দুইবার বলতে ভালো লাগে না। একবার বলেছি তো। ওর পড়া শেষ হলে গিয়ে খেয়ে নিব। তোরা খেয়ে নে। অর্ধ পড়ায় উঠে গেলে যা বুঝেছে সব খাবারের সাথে খেয়ে ফেলবে। তুই যা। মার্জিয়া ভয়ে চুপচাপ চলে গেল। সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভাইয়ের ঝাড়ি খেয়ে পেট ভরাতে চায় না। তেজ চেয়ার থেকে উঠে ল্যাপটপটা এনে টেবিলে বসে পড়ল। চেয়ারটা রাইসার থেকে একটু দূরেই নিয়েছে, যাতে করে ল্যাপটপটা রাখার জায়গা হয় আর রাইসাও অসুবিধা না হয় অফিসে টুকটাক কাজ করতে করতে। এদিকে রাইসার বুঝিয়ে দেওয়া হয়েছে, অঙ্ক করতে দিয়েছে। যেখানে গিয়ে আটকাবে তার জন্য তো সে আছেই। রাইসা একটু আগের তেজকে অন্যরকম লেগেছিল। ভেবেছিল মানুষটা সত্যি সত্যি কিভাবে এত মধুর হতে পারে। স্বপ্ন দেখছিল কি না সন্দেহ ছিল, কিন্তু এখন মার্জিয়ার সাথে করা ব্যবহারে যেন স্পষ্ট হলো